অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি যতই দিন যাচ্ছে ততই আস্থা হারাচ্ছে বিএনপি। বিভিন্ন বক্তব্যে সেটা বোঝাই যাচ্ছে। থেকে 4 দিন আগে তারা ঘোষণা দিয়েছিল যদি নির্বাচনের রোডম্যাপ সামনে না আসে তাহলে হাতে হাড়ি ভেঙে দেবেন। দেশে এখন সংস্কার বেশি জরুরি বলছে জামাত। কি দাঁড়ালো? বিএনপি বলছে তার প্রধান এজেন্ডা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস মহা চাপের মধ্যে পড়লেন, কারণ আপনারা অনেকেই জানেন ডক্টর ইউনূসের সঙ্গে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের বৈঠক হয়েছে। এই বৈঠকে বিএনপি ডক্টর ইউনূসকে এত পরিমাণে চাপ দিয়েছে নির্বাচনের জন্য, নির্বাচন যে কোনো সময় ঘোষণা দিতে পারেন ডক্টর ইউনূস। অপরদিকে জামাতের সঙ্গেও ডক্টর ইউনূস বৈঠক করেছেন, কিন্তু জামাতকে ম্যানেজ করে নিয়েছে ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, এখন জামাত বলতেছে যে নির্বাচন পরে, আগে দেশটাকে সংস্কার করা উচিত। আর অপরদিকে বিএনপি বলতেছে নির্বাচন আগে, সংস্কার রাজনৈতিক সরকার গঠন হওয়ার পরে করবে। দর্শক শ্রোতা, বিএনপি ডক্টর ইউনূসকে অনেক পরিমাণে চাপ দিয়েছে নির্বাচনের জন্য। ডক্টর ইউনূস এখন নির্বাচনের ঘোষণা দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কবে নির্বাচন হতে চলেছে? তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখে নেই। নির্বাচন কবে হবে এ নিয়ে সবচেয়ে বেশি যেই দলটির আশা আকাঙ্ক্ষা বা উদ্বেগ টেনশন, সেই দলটি কিন্তু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি যতই দিন যাচ্ছে ততই আস্থা হারাচ্ছে বিএনপি। বিভিন্ন বক্তব্যে সেটা বোঝাই যাচ্ছে। যদিও দলীয় কমান্ডের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, বাট বাকি যারা সাইডলাইন নেতারা আছেন তারা দিচ্ছেন ভিন্ন রকম বক্তব্য। আর দিন শেষে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে সাক্ষাৎ করেছিল বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা। সেই বৈঠক শেষে বেশ কয়েক দফা দাবি দিয়েছে, যেই দাবিগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য মানা কোথাও না কোথাও কষ্টকর হবে। কেন কষ্টকর হবে? আমার কাছে মনে হচ্ছে আর কি, যে এই মুহূর্তে আমাদের যে প্রশাসনিক সেটআপটা আছে সেই সেটআপটা মুদ্রার এই পিঠ থেকে ওই পিঠে চলে যাবে। তো এই যে সেটআপের এই পিঠ টু ওই পিঠ, এই যে একটা অন্তর্বর্তী অবস্থান তৈরি হবে বা প্রশাসনে থাকা লোকেরা তাদের মধ্যে ভয়ভীতি উদ্বেগ কাজ করবে, এখান থেকে একটা নেগেটিভ সিচুয়েশনে তৈরি হতে পারে। আবার এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে পারলে হয়তো আরেকটা পরিস্থিতি তৈরি হবে। তো কি সেই দাবি যেটা নিয়ে টেনশনে থাকা উচিত আমাদের অন্তর্বর্তী সরকারের? প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা বিষয়গুলো সম্পর্কে আমাদের বিএনপির যে বক্তব্য, প্রশাসনে যারা আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোষর রয়েছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। এখন এই যে কথাটা যে সরিয়ে ফেলতে হবে, এখানে কত পার্সেন্ট লোক আছে আপনি যদি কাউন্ট করেন, গত 16 বছরে বাংলাদেশের যতগুলা প্রশাসনিক বড় বড় পদ আছে, লাইক ধরেন এসপি, ডিসি, তারপর আইজিপি বা প্রশাসনের সচিব, উপসচিব, জেলা প্রশাসক, এই যে ধাপে ধাপে বিএনপি কিন্তু শুধু ওই জায়গাতে থাইমা নাই, আনটিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত বদলানোর জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছে। শুধু তা না, অন্তর্বর্তী উপদেষ্টা সরকারের আরও অনেক কিছুই তারা পরিবর্তনের কথা বলছেন, যেটা হয়তো বা রাতারাতি সম্ভব না। তো বিএনপি বলছে যে জেলা প্রশাসনে যারা অভিযুক্ত এবং নিয়োগপ্রাপ্ত সেগুলোর নিয়োগ বাতিল করতে হবে, চুক্তিভিত্তিক কিছু নিয়োগও বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকারের মধ্যে আবার 2-1 আছেন যারা এই বিপ্লবের স্পৃহাকে থামাতে চান, তাদেরকেও সরিয়ে ফেলতে হবে। যারা 15 বছর ধরে পদোন্নতি বঞ্চিত তাদের নিরপেক্ষতার সাথে পদোন্নতি দিতে হবে। তো স্বাভাবিকভাবে গত 15 বছর কারা পদোন্নতি বঞ্চিত, এটা আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক ট্রেন্ড আছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, বিএনপির রাজনীতি করছে জীবনে, এরকম একটা স্টেটাস দিয়েছে, একটা প্রোগ্রামে গিয়েছে স্কুল কলেজ জীবনে, যেটা একটা এভিডেন্স আছে, তারাই কিন্তু পদোন্নতি বঞ্চিত হয়েছিল স্বাভাবিকভাবে। আবার যখন বিএনপি আসবে, আওয়ামী লীগওয়ালারা পদোন্নতি বঞ্চিত হবে, এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। তো 15 বছর যারা পদোন্নতি বঞ্চিত তাদেরকে এখন জায়গায় আনতে হবে, বিএনপির সেটআপটা ক্রিয়েট করতে হবে। মির্জা ফখরুল বলছেন বিচার বিভাগ, বিশেষ করে হাইকোর্টে যারা নিয়োগ পেয়েছে সব দলীয় বিবেচনায় এদের ব্যাপারেও তারা পরামর্শ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দলকানা বিচারকদের অপসারণের কথা বলা হয়েছে, নতুন করে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে হবে। দুর্নীতি, খুন এবং হত্যা মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগও প্রকাশ করেছেন মির্জা ফখরুল। এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের একটা বক্তব্য, ইউনূস সরকার ক্ষমতায় যাওয়ার পর সুইডেন আসলাম থেকে শুরু করে এরকম নামি দামি অনেক বড় বড় সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে। তো এটা বিএনপি করাচ্ছে। এখন বিএনপি আবার আজকে বলতেছে এদেরকে কারা মুক্তি করে দিচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য, এটা নিয়ে সরকারের কাছে পাল্টা প্রশ্ন রেখেছে বিএনপি। তো বলা হচ্ছে যে সেই সাথে আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যেই সাজানো মিথ্যা মামলা রয়েছে তাও প্রত্যাহার করতে হবে। এটা খুবই জরুরি। আমাদের বাংলাদেশে যেটা হয়, দল পরিবর্তনের ফলে, যেমন ধরুন এখন আওয়ামী লীগের নামে যত মামলা হচ্ছে সবাই কি প্রকৃত অপরাধী না, দলের সাথে থাকার কারণে অনেক ভালো মানুষ এই মামলায় ঢুকে গেছে। তদ্রূপ বিএনপি যখন ক্ষমতায় ছিল না, বিএনপিরও হাজার হাজার, জামাতেরও বা ভিন্ন মত যারাই পোষণ করছে, ইভেন দলের মধ্যেও যারা ভিন্ন মত পোষণ করছে, তাদের বিরুদ্ধে কিন্তু নানান ধরনের হয়রানি, মিথ্যা মামলা, মাছ চুরি, আম চুরি, ডাব চুরি, হত্যা মামলা, নাশকতা, ওই কোথায় কে গাড়ি পড়াইছে, এরকম কিন্তু অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, যেটা প্রত্যাহারের জন্য বিএনপি বলেছে। বলা হচ্ছে যে আপনার এই মুহূর্তে ভারত সরকারের সাথে ডক্টর ইউনূস সাহেবকে কথা বলতে হবে। কেন? এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, সেখান থেকে নানান মিথ্যা গুজব তিনি ছড়িয়ে যাচ্ছেন। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার কথা বলবে, তাদেরকে আশ্বস্ত করেছে। পাহাড়ে কারা অশান্তি তৈরি করছে বা অশান্তি তৈরির পায়তারা করেছে তাদেরকেও নজরে আনার জন্য আপনার বলা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া
অনেকেই প্রশ্ন করছেন বৈঠকের মধ্যে আসলে কি ঘটেছিল। গেল 3 দিন আগেও জামাত বলছিল যদি সময় মতো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা বক্তব্যের পর আমরা দেখেছিলাম যে জামাত তাদের পূর্বের অবস্থান থেকে অনেকটা সরে এসেছিল। পূর্বের অবস্থান বলতে আমরা বোঝাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার যখন বলল যে সংস্কার প্রক্রিয়া চলবে, তারপরে নির্বাচন। তো প্রথম দিকে জামাত খুবই শান্ত ছিল, তারা এটার সাথে সহমত ছিল। এরপর আমরা দেখলাম বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথে সহমত পোষণ করে তারাও অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনের ইস্যুটাতে শক্ত ভূমিকা রাখার জন্য ঘোষণা দিল। ইভেন 3 থেকে 4 দিন আগে তারা ঘোষণা দিয়েছিল যদি নির্বাচনের রোডম্যাপ সামনে না আসে তাহলে হাতে হাড়ি ভেঙে দেবেন। এখন আজকের বৈঠকের পর জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন, আপনি একজন সাধারণ জনগণ হিসাবে অথবা দলের কর্মী হিসাবেও কিভাবে নিচ্ছেন বিষয়টা? ওই বৈঠকের মধ্যে আসলে কি কি ঘটেছে, কেনই হঠাৎ করে 3 দিন বা 4 দিন আগের যে বক্তব্য সেখান থেকে চলে এসে আবারও একটা ব্ল্যাঙ্ক চেক দিলেন? আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তবে এই চেকটা টাকার না, এটা ব্ল্যাঙ্ক চেকটা হচ্ছে সময়ের একটা চেক দিয়েছেন। আজকে আপনার 5ই অক্টোবর বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার সাথে আপনার সংলাপ শেষে জামায়াতের আমির তিনি বলছেন নির্বাচন থেকে সংস্কার এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ, আর এই সংস্কার প্রক্রিয়া কমপ্লিট করতে অন্তর্বর্তী সরকারের যে সময়টুকু লাগে ওই সময়টুকু পুরাটাই জামায়াত ইসলাম অন্তর্বর্তী সরকারকে দেবে। কিন্তু বিএনপির অবস্থানটা আবার একটু ভিন্ন। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদের সাথে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আর সংস্কার প্রক্রিয়াটাতেও কি কি হবে না হবে এ বিষয়ে জামায়াত ইসলাম নিজেদেরও একটা রূপরেখা তুলে ধরবেন আগামী 9 অক্টোবর। তো প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শেষে বের হয়ে তিনি বলছেন এই সরকার একটা নির্দলীয় সরকার, তারা দেশ শাসন করতে আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন। যদিও অলরেডি এই সরকারকে নিয়ে অনলাইন কিং যিনি আছেন পিনাকিদা বা আরও যারা আছেন তারা কিন্তু বলছেন যে আস্তে আস্তে মিশরের সিসির মতন এই সরকার বসে যাবে, সেনা সমর্থিত সরকার হবে, আরও নানান ধরনের বক্তব্য কিন্তু প্রতিদিনই আপনারা শুনছেন। ইভেন এই সরকারটা হাইজ্যাক হয়ে যাবে, ভারত কর্তৃক পরিচালিত হবে, এরকম নানান বক্তব্যের মধ্যে হঠাৎ করে জামাতের এই সার্টিফিকেটটা দেওয়া অন্তর্বর্তী সরকারকে এটা খুবই পজিটিভ একটা অবস্থানে নিয়ে যাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালটাকে। তিনি বলছেন যে গত 3টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে, আমরা জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া আমরা মনে করছি মূল কাজ। সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতে হবে। কি কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সেই বিষয়েও তারা কথা বলেছেন, আর আগামী 9 অক্টোবর জাতির সামনেও তারা সেটা তুলে ধরবেন। তাদের বক্তব্য হচ্ছে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী সময় লাগবে সেই বিষয়গুলো তারা জাতির সামনে নিয়ে আসবে। বলছেন যে জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে পারে সেই বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নির্বাচনে দিতে সক্ষম হবে বলেই তিনি মনে করছেন। তো তিনি বলছেন যে আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করতে চাই, আমরা এভাবে সামনে এগোতে থাকবো। তো এখন অপরদিকে বিএনপির বক্তব্যগুলো পরবর্তী ভিডিওতে আমি আলাদাভাবে তুলতে যাচ্ছি। তো জামায়াত ইসলামের যে বক্তব্যটা খুবই ক্লিন, সরকার কোনো রকম কোনো দল ঘেঁষা অথবা কোনো রাষ্ট্র ঘেঁষা অথবা এই সরকার ক্ষমতায় থাকবে, ক্ষমতা টেক ওভার করবে, নানান যে আলোচনাগুলো সেগুলো থেকে কিন্তু ডক্টর ইউনূসের সরকারকে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিলেন যে দেশে এখন সংস্কার বেশি জরুরি বলছে জামাত। কি দাঁড়ালো? বিএনপি বলছে তার প্রধান এজেন্ডা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ, সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে নির্বাচন, আর জামাত বলছে দেশে এখন সংস্কার বেশি জরুরি। দর্শক বুঝতে পারছেন যে অনেকটাই বিপরীতধর্মী। তবে জামাত এখানে চেক অ্যান্ড ব্যালেন্স করেছে, তারা নাকি 2টি রোডম্যাপ দিয়েছে, একটা সংস্কার আর একটা হচ্ছে নির্বাচনের। কিন্তু ওই 2টার মধ্যে আবার তাদের কাছে হচ্ছে সবচেয়ে জরুরি হচ্ছে সংস্কার, আর বিএনপির কাছে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন। দর্শক বোঝা যাচ্ছে আগামী দিনের রাজনীতিতে ধরে নেন যেটা পরিষ্কার, ক্ষমতায় বিএনপি আর বিরোধী দলে জামাত, এরকম একটি অবস্থা। আমি এখন পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি বলি, মানে যদি নির্বাচন 1.5 বছর বা 2 বছর পরে হয় সেটা অন্য কথা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি এখন বলবো যে পরিস্থিতিটা তেমনই, যদিও জামাতের নাকি অনেকেই আশাবাদী যে তারাই ক্ষমতায় যাবে। যাক, সেটা পরের কথা। এটা ভালো, যেহেতু আমি মনে করি যে আওয়ামী লীগ তার রাজনীতির যে যোগ্যতা হারিয়েছে, এটা বিচার পুনর্গঠনের পর কবে নাগাদ ফর্মে ফিরতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। তা আপাতত জামাত আর বিএনপিকে আমরা সরকার বিরোধী দল বলে মনে করতে পারি, আর জামাত ধর্ম নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করবে বলে আমার মনে হয় না। তো সুতরাং একটা গণতান্ত্রিক, যদিও নামটা ধর্মীয়, একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে যদি সরকার বিরোধী হিসেবে যদি তারা কাজ করে এবং কম্পিটিশন করে, এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচনের একটা সংস্কারের মধ্যে দিয়ে এমন একটা ব্যবস্থাপনা থাকবে যে ব্যবস্থাপনায় কেউ হাত দেবে না, কিন্তু নির্বাচন হবে সুষ্ঠু। নির্বাচনটা যদি সুষ্ঠু কাঠামোর মধ্যে দাঁড় করানো যায়, কেউ প্রভাবিত করবে না, এরকম একটি কাঠামো যদি আমরা নির্মাণ করতে পারি, তাহলে বিএনপি আসুক, জামাত আসুক, ওই 10 বছর 20 বছর পরে আওয়ামী লীগ আসুক বা অন্য আসুক, কোনো সমস্যা নেই। নির্বাচন হইতে হবে, অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হইতে হবে। জনগণ যখন যাকে মনে করবে 5 বছর পর পর তারা পাল্টাবে, সেই পূর্ণ অধিকার জনগণকে দিতে হবে। এই জায়গাটা কোনো ছিনিমিনি খেলা চলবে না, এটা হলো মূল কথা। যাক, এখন আসি। দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে এই কথা বলেন। জামাতের আমির আরো বলেন, এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ নির্মাণের জন্য এসেছে। তিনি বলেন, আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূসকে কত পরিমাণের চাপ দিয়েছে বিএনপি। দর্শক শ্রোতা, যেখানে সমস্ত রাজনৈতিক দল ডক্টর ইউনূসের কথাই মেনে নিয়েছে, সেখানে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেক বড় বড় নেতা ছিল, তাদেরকে মানাতে পারেনি। তারা ডক্টর ইউনূসকে চাপ দিয়েছে অনেক প্রকার সংস্কার করার জন্য। আর সবচেয়ে বড় দাবি হলো বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক এই নির্বাচনটি দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো নির্বাচন দেওয়ার ঘোষণা দিবে ডক্টর ইউনূস, এমনটাই সোশ্যাল মিডিয়াতে জানা যাচ্ছে। তো এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।